হিজবুল্লাহের উপর্যুপরি হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো ছিন্ন ভিন্ন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে কি হচ্ছে তা তো আর পশ্চিমা মদতপুষ্ট চ্যানেলগুলো কখনোই প্রকাশ করবে না, কারণ যুদ্ধের দুটি দিক থাকে, এক মনস্তাত্ত্বিক ও যুদ্ধ কৌশল, দুই সরাসরি যুদ্ধ। মনস্তাত্ত্বিক বিষয়টি শক্ত থাকলে কম সংখ্যক সেনা ও কম পরিমাণ অস্ত্র থাকা সত্ত্বেও যুদ্ধে বিজয় ছিনিয়ে আনা সহজ হয়, কিন্তু যখন মনস্তাত্ত্বিক বিষয়ে ধস নামে তখন আর সৈন্যদেরকে দিয়ে যুদ্ধ করানো সম্ভব হয় না, পাশাপাশি যুদ্ধ কৌশলও ভুলুণ্ঠিত হয়। আর এই মনস্তাত্ত্বিক বিষয়ে নজর রাখতে যে ইসরায়েলের ধ্বংসযজ্ঞের ছবি, ভিডিও, অডিও কোনো কিছুই প্রধানত তাদের সৈন্যদেরও জানানো হয় না, আবার সাধারণ জনগণের কাছেও প্রকাশ করা হয় না। ফলে একেবারে গভীর থেকে বিশ্লেষণগুলো না বুঝলে কেউ বুঝতেই পারবে না ইসরায়েল আসলে হিজবুল্লাহর হামলায় কতটা নেতিয়ে পড়েছে। এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য বানালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দেশটির অন্তত 4 সামরিক ঘাঁটি টার্গেট করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তেল আবিবের হামলায় হিজবুল্লাহ যোদ্ধা নিহতের প্রতিবাদে ছোড়া হয় কমপক্ষে 60টি কাতিউশা রকেট। এক ইসরায়েলি সেনার মৃত্যুসহ যাতে ক্ষতিগ্রস্ত হয় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। দিনের পর দিন ইসরায়েলি ভূখণ্ডের আরও ভেতরে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতদিন সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে বিচ্ছিন্ন হামলা চালালেও এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন স্থাপনায় আঘাত হানছে হিজবুল্লাহর ছোড়া রকেট। রোববার উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে কমপক্ষে 60টি রকেট ছোড়ে সশস্ত্র গোষ্ঠীটি। কয়েক দফার এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েলের কয়েকটি এলাকা। ক্ষতিগ্রস্ত হয় বিরকাত রিশা সামরিক স্থাপনা। গাইডেড বোমা হামলায় প্রাণ যায় ঘাঁটির এক ইসরায়েলি সেনার। আগুন লাগে স্থাপনার বিভিন্ন অংশে। আহত হয় আরও কয়েকজন ইহুদি সেনা। ইসরায়েলের মাউন্ট মেরন ঘাঁটিতেও সরাসরি আঘাত এনেছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র। ধ্বংস হয় স্থাপনাটির বেশ কিছু অংশ। এছাড়াও আল বাগদাদি সহ নিমরা ও বায়াদ ব্লিদা সামরিক ঘাঁটিতেও রকেট হামলা চালায় হিজবুল্লাহ। আগুন ধরে যায় গ্যালিলি অঞ্চলের কয়েকটি এলাকায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার ব্রিগেডের 10 ইউনিট আর 6টি বিমানের সাহায্যে তা নিয়ন্ত্রণে আনা হয়। জবাবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েল। ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফাতে অভিযান চালানোর সময় এক ইসরায়েলি মেজর নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর বরাতে তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। রোববার 7 জুলাই এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে, নিহত এই কর্মকর্তার নাম মেজর জালা ইব্রাহিম। 25 বছর বয়সী এই মেজর সাজুর ড্রুজ শহর থেকে আসা কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের 601তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, এই মৃত্যুর ফলে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নেমে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা 326 জনে দাঁড়ালো। গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর করতে কাতার এবং মিশরের মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করেছিল হামাস, তবে সেটি আজও কার্যকর হয়নি। এর মধ্যে ফের নিজেদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত পুনরায় গাজায় যুদ্ধ শুরু করার অনুমতি চেয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করে নেতানিয়াহু বলেন, 9 মাস পুরনো যুদ্ধের অবসানের লক্ষ্যে মার্কিন পরিকল্পনা নিয়ে পুনরায় আলোচনা শুরু হবে। এর লক্ষ্য যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো এবং গাজায় আটক প্রায় 120 ইসরায়েলি জিম্মিকে মুক্ত করা। ইসরায়েলের যুদ্ধবিরতির প্রতিশ্রুতি নিয়ে হামাসের এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করার আগে মৌখিকভাবে স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছিল। আর এখন সেই আলোচনার 6 সপ্তাহ পর তারা বলছে ফের যুদ্ধের অনুমতি দেবে। যুদ্ধবিরতি কার্যকর করতে নতুন করে নেতানিয়াহু 4টি দাবি জানিয়েছেন, যার মধ্যে আছে ইসরায়েলের যুদ্ধের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ পুনরায় শুরু করতে বাধা দেওয়া যাবে না, হামাসের সামরিক এবং শাসন ক্ষমতাকে ধ্বংস করার পাশাপাশি জিম্মিদের ফিরিয়ে দিতে হবে। গাজা মিশর সীমান্ত দিয়ে হামাসের কাছে যে কোনো ধরনের অস্ত্র পাচার নিষিদ্ধ করতে হবে,
সেই সঙ্গে তাদের ভাষায় হাজার হাজার সশস্ত্র জঙ্গিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেবে না তারা। এ বিষয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল যে পরিকল্পনায় সম্মত হয়েছে সেটাকে প্রেসিডেন্ট বাইডেন স্বাগত জানিয়েছেন, আর সেটি হলে যুদ্ধের অন্যান্য উদ্দেশ্য লঙ্ঘন না করেই জিম্মিদের ফেরত দেওয়ার অনুমতি দেবে ইসরায়েল। গত বছর 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের 9 মাস পূর্ণ হল। যুদ্ধবিরতির একাধিক প্রস্তাবেও সায় দিচ্ছে নেতানিয়াহু সরকার, তবে নানা অজুহাতে থেমে যাচ্ছে যুদ্ধবিরতির চুক্তি। অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে গাজায় চলছে ইসরায়েলের তাণ্ডব। ফলে একাধিক চেষ্টার পরও হামাসের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে চূড়ান্ত কোনো সুরাহা হচ্ছে না। এরই মধ্যে নেতানিয়াহু সরকারকে চাপ দেওয়ার প্রচেষ্টায় ইসরায়েলে বিক্ষোভ করেছেন দেশটির জনগণ। রোববার সকালে এই বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ সহ সরকারি মন্ত্রীদের বাড়ির সামনে র্যালি করেন। ইসরায়েলি মিডিয়া অনুসারে 7 অক্টোবর ইসরায়েলের ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের করা হামলার সময়ের সঙ্গে মিল রেখে স্থানীয় সময় সকাল 6টা 29 বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ চলাকালীন শহরের ব্যস্ত সময়ে সারা দেশের প্রধান প্রধান মোড়গুলোতে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। দেশটির নাহালাল, সিজারিয়া, বিলু এবং রাআনানা, হারজলিয়া সহ প্রধান মোড়েও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। এরপর তেল আবিব, জেরুজালেম সহ মহাসড়কে কিছুক্ষণের জন্য টায়ারে আগুন ধরিয়ে দেন তারা। পুলিশ পৌঁছালে সেখান থেকে সরে যান তারা। কর্মকর্তারা জানিয়েছেন, 9 মাস যুদ্ধের পর সাম্প্রতিক দিনগুলোতে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার একটি চুক্তির প্রচেষ্টা গতি পেয়েছে। তবে উভয় পক্ষের মধ্যে আরও কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। মাইক ও ব্যানার হাতে ছোট ছোট দলগুলোও বেশ কয়েকজন মন্ত্রী ও জোটের আইন প্রণেতাদের বাড়ির বাইরে বিক্ষোভ করেন। প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্জ, নেসেট স্পিকার আমির ওহানা, অর্থনীতিমন্ত্রী নীর বারকাত, পরিবহনমন্ত্রী মিরি রেগেভ, কৃষিমন্ত্রী আভি ডিখিটার সহ বেশ কয়েকজন আইন প্রণেতা ও মন্ত্রীর বাড়ির বাইরে সমাবেশ করেন। নেতানিয়াহুর অভ্যন্তরীণ জোটের সদস্য ক্যাবিনেট মন্ত্রী রন ডারমারের বাড়ির বাইরে বিক্ষোভকারীদের একটি ছোট ভিড় চিৎকার করে বলে, পূর্ণ ব্যর্থতা, পূর্ণ ব্যর্থতা। গাজার সীমান্তের কাছে অর হ্যানারের কিবুৎজে 7 অক্টোবরের হামলায় নিহত প্রত্যেক ব্যক্তির জন্য একটি করে কালো বেলুন এবং গাজায় এখনও জিম্মি রয়েছেন এমন প্রতিটি ব্যক্তির জন্য একটি করে হলুদ বেলুন ঝুলিয়েছিল বিক্ষোভকারীরা। তবে বিক্ষোভকারীদের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন কিছু ইসরায়েলি। তারা উল্টো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে চুক্তি প্রত্যাখ্যান করার এবং দেশের সব উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। অধিকৃত গাজায় সম্প্রতি ইসরায়েলি হামলায় 5 ফিলিস্তিনি সাংবাদিক সহ 45 জন নিহত হয়েছেন। এতে গাজায় নিহতের সংখ্যা 38,100 ছাড়িয়ে গেছে। বিপরীতে হামাসের কাসাম ব্রিগেডের হামলায় 10 ইসরায়েলি সেনা নিহত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী গত 8 অক্টোবর থেকে এ পর্যন্ত 274 দিনে ইসরায়েলি আগ্রাসনে 38,153 জন ফিলিস্তিনি নিহত এবং 87,828 জন আহত হয়েছেন। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিখোঁজ ব্যক্তিদের সংখ্যাও 10,000-এরও বেশি। ইউরো মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস ওয়াচের মতে 10,000-এরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংস হওয়া বাড়ি এবং ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, লাশগুলো তোলার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। দখলদার ইসরায়েলি সেনারা গাজায় ভারী সরঞ্জাম ও যন্ত্রপাতি প্রবেশ করতে দিচ্ছে না। বহু সংখ্যক ফিলিস্তিনি এমন সব কবরে দাফন হয়ে আছেন যেসব কবরের কোনো চিহ্নও নেই। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে 158 জনে দাঁড়িয়েছে। শনিবার গাজায় নুসেইরাত এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বোমা বর্ষণে ফিলিস্তিনি সাংবাদিক আমজাদ জাজুহ ও তার স্ত্রী ওয়াফা আবু দাবআন সহ 10 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। রোববারও গাজার বিভিন্ন এলাকায় সামরিক অভিযান চালিয়ে আরও 16 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বিপরীতে শুক্রবার হামাসের ইজ্জুদ্দিন কাসাম ব্রিগেডের এক হামলায় 10 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সুজাইয়াহ এলাকায় হামাসের ওই অভিযানে ইসরায়েলের একটি মিরকাভা ট্যাঙ্কও ধ্বংস হয়েছে। অন্যদিকে গাজায় ও লেবাননে ইসরায়েলি হামলার জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কিরিয়াত শামুনাহার ইসরায়েলি কমান্ড সেন্টার লক্ষ্য করে বিপুল সংখ্যক কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। শালমি এলাকায় ইসরায়েলি সেনাদের একটি সামরিক ভবনও হিজবুল্লাহর রকেট হামলার শিকার হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত নতুন প্রস্তাবে রাজি হয়েছে হামাস। প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির পর 16 দিন ধরে গাজায় মানবিক ত্রাণ সামগ্রী সরবরাহ
এবং ইসরায়েলি সেনাদের পিছু হটার বিষয়কে সুনিশ্চিত করতে হবে বলেও মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে গোষ্ঠীটি। এর আগে বাইডেনের প্রস্তাবের জবাবে হামাস বলেছিল শুরুতেই ইসরায়েলকে নিশ্চয়তা দিতে হবে যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল আর যুদ্ধ শুরু করবে না। এ বিষয়ে হামাস অটল ছিল, কিন্তু এখন হামাস বলছে 6 সপ্তাহের প্রথম ধাপের যুদ্ধবিরতির পর দ্বিতীয় ধাপে আলোচনার সময় ইসরায়েল আবার যুদ্ধ করবে না এমন নিশ্চয়তা দিতে হবে। এক বিবৃতিতে গাজার যুদ্ধ পরবর্তী যে কোনো সম্ভাব্য পরিকল্পনায় ফিলিস্তিনি জনগণের ইচ্ছার বিরোধী যে কোনো পদক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে হামাস। সেই সঙ্গে বলে দিয়েছে গাজার পরিচালনার বিষয়ে আরোপিত কোনো নেতৃত্ব বা অভিভাবকত্ব ফিলিস্তিনি জনগণ মেনে নেবে না, কারণ এ ধরনের কোনো কিছু আরোপ করা হবে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও নিজ ভাগ্য নির্ধারণের অধিকারের লঙ্ঘন। এদিকে গাজার পানি ও জ্বালানি সম্পদ দখলের জন্যই বর্বর ইসরায়েল সেখানে আগ্রাসন চালিয়ে যাচ্ছে বলে খবর এসেছে রয়টার্স, আল জাজিরা, মিডল ইস্ট আই সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে গাজার পানি ও জ্বালানি সম্পদ দখলের জন্যই ইসরায়েল সেখানকার ভবনগুলো ও অবকাঠামোগুলো ধ্বংস করছে এবং গণহত্যা চালিয়ে যাচ্ছে, যাতে ফিলিস্তিনিরা গাজা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আর এভাবেই ইসরায়েলিরা পুরো গাজার ওপর দখলদারিত্ব কায়েম করে সেখানকার প্রাকৃতিক সম্পদ লুট করতে চায়। এদিকে ইসরায়েলের একজন সাবেক সংসদ সদস্য বলেছেন গাজার যুদ্ধ ইসরায়েলের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সময় ঘনিয়ে এসেছে বলেও দাবি করেছেন ওই সংসদ সদস্য। ইসরায়েল গাজায় তেমন কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি মন্তব্য করে নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ওই ইসরায়েলি সংসদ সদস্য বলেছেন যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়টি নানা ছাড় আদায়ের মাধ্যম ও এমনকি তার যুদ্ধ অবসানেরও মাধ্যম। ইসরায়েল নিজেই অন্যদের চেয়ে বেশি মাত্রায় এটা বুঝতে পারছে যে সময় ইসরায়েলের অনুকূলে যাচ্ছে না। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন, যেখানে অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।